আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ভিভো বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি নিয়ে আসলো তাদের ওয়াই সিরিজের নতুন একটা ফোন ভিভো Y27s, অর্থাৎ এই মোবাইলটা মোটামুটি বাজেট সেগমেন্টে আসা এই ফোনটির ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের ইউজ করার সময় আমাদের কাছে কেমন লেগেছে তার সব কিছু নিয়ে আজকের ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করবো। তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 44 ওয়াটের ফাস্ট চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং ভিভো Y27s মোবাইলটির ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে বক্সি শেপ ডিজাইনে আসা এই মোবাইলটির রিয়ার প্যানেলে এক ধরনের গ্লিটারি ফিনিশিং রয়েছে, যেটা আপনার মোটামুটি দুপুরে সানলাইটের নিচে যখন আপনি নিয়ে একটু শেডের মতো ফিলটা পাবেন, যেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। তার পাশাপাশি এই মোবাইলটিতে রয়েছিল IP54 এর সার্টিফিকেশন, অর্থাৎ টুকটাক ধুলাবালু অথবা ছিটাফোটা পানি লাগলে এই ফোনটার কিছু হবে না, অর্থাৎ বৃষ্টিতে আপনারা ফোনটা ইউজ করতে পারবেন, তবে পানিতে ডুবিয়ে দেখার চেষ্টা করবেন না, বিকজ এটাতে কিন্তু ওয়াটারপ্রুফ সার্টিফিকেশন নাই। যাই হোক, আমার কাছে থাকা এই মোবাইলটার কালার ভেরিয়েন্টের নাম হলো গার্ডেন গ্রিন। এই মোবাইলটি কিন্তু আরো একটি কালার ভেরিয়েন্ট হচ্ছে, সেটার নাম হলো বার্গেন্ডি ব্ল্যাক। এছাড়াও 6.64 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8.17 মিলিমিটার এবং ওয়েট হলো 192 গ্রাম। মোবাইলটা বেশ স্লিম এবং ওয়েট ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক হওয়ার কারণে আমরা সিঙ্গেল হ্যান্ডে একদম বেশ কমফোর্টেবল ভাবে এই ফোনটি ইউজ করতে পেরেছি। এবং সেই সাথে বাটন এবং পোর্ট সেকশনে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাইট সাইডে রয়েছিল পাওয়ার বাটন এবং ভলিউম রকার, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি কিন্তু যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে, টাচ করার সাথে সাথেই আনলক করে ফেলছিল। তার পাশাপাশি মোবাইলের লেফট সাইডে কিছু নেই, মোবাইলের উপর অংশ রয়েছিল নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং সিম কার্ডে, যাতে দুটো সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা, এবং এই এক্সটার্নাল মেমোরি কার্ডটি কিন্তু হাইয়েস্ট 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ সাপোর্ট করে। তার পাশাপাশি মোবাইলটার নিচের অংশে রয়েছিল মেন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাকের পোর্ট। এছাড়াও মোবাইলটিতে ইম্পর্টেন্ট 31টি সেন্সরসও রয়েছে। ভিভো Y27s, অর্থাৎ এই ফোনটি হলো 4G সাপোর্টেড ফোন। তার পাশাপাশি এই মোবাইলটাতে অ্যান্ড্রয়েড 13 ভার্সন রয়েছে অপারেটিং সিস্টেম হিসেবে, এবং সেই সাথে মোবাইলটাতে যে ইউআইটা রয়েছে সেটা হলো ভিভোর একদম লেটেস্ট ইউআই ফানটাচ OS 13। সেই সাথে এই মোবাইলটাতে আপ টু 8GB ভার্চুয়াল র্যাম রয়েছে। ফোনটার মাল্টিটাস্কিং পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা একদম এক্সট্রিম ইউজ করে দেখেছি, কোনো ধরনের কোনো ল্যাগিং এর দেখা পাইনি। ইনফ্যাক্ট কোনো সময় কোনো একটা প্রবলেম বা স্ট্যাটারিং কোনো ধরনের কোনো প্রবলেমই আমরা এই ফোনটার মাল্টিটাস্কিং থেকে পাইনি। ইনফ্যাক্ট অনেকগুলো অ্যাপও আমরা খুব ইজিলি ব্যাকগ্রাউন্ডে সলভ করে রান করে ইউজ করতে পেরেছি। কোনো ধরনের কোনো ইস্যু এই ফোনটার ইউআই থেকে আমরা একেবারেই পাইনি। যাই হোক, এই ফোনটার ডিসপ্লেটি হলো 6.64 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেল ডিসপ্লে, এবং আরও রয়েছে ডিসপ্লেতে 90 Hz রিফ্রেশ রেট। ডিসপ্লে রেজলিউশন হলো 2388x1080 পিক্সেল এবং ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 394 PPI। মোবাইলটি আমরা আউটডোরে ইউজ করার সময় ব্রাইটনেস রিলেটেড কোনো প্রবলেম একেবারেই ফেস করি, তবে দুপুরবেলা এই ফোনটা কিছুটা প্রবলেম ফেস করে, তবে ওইটা খুব বেশি আমি একটা বলবো না। সেই সাথে এই মোবাইলটি দিয়ে যখন আমরা আউটডোরে ক্যামেরা দিয়ে ছবিও তুলেছি, তখনও ডিসপ্লে থেকে আসলে লো ব্রাইটনেস জনিত কোনো ইস্যু ফেস করিনি। সেই সাথে ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছিল ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা, এবং এই মোবাইলটিতে রয়েছিল ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট। এই মোবাইলটা যদি আমি ক্যামেরা সেকশনের কথা বলি, এই মোবাইলটার রিয়ার প্যানেল রয়েছিল ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের ক্যামেরা, দেন আরেকটি ক্যামেরা হলো 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ডেপথ সেন্সর ক্যামেরা। ফোনটার ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় আমরা মোটামুটি ডে লাইট কন্ডিশনে বেশ ভালো ছবি তুলতে পেরেছি। ছবির কালার ডিটেলস মোটামুটি ধরে রাখতে পারলো। যখন আমরা পোর্ট্রেট মোডের ছবি তুলেছি, তখন ডাইনামিক রেঞ্জ বলেন বা তার পাশাপাশি এজ ডিটেকশনের কথা বলেন, মোটামুটি আমরা ভালোই পেয়েছি। সেই সাথে মোবাইলটা থাকা নাইট মোডে যে আমরা ইউজ করতে চাই, বেশ মোটামুটি ভালো পারফরমেন্স পেয়েছি। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা ভিডিও শুট করেছি হাইস্ট 1080p 30 fps এ ভিডিও শুট করা যায়, তবে 720p তে 60 fps এ ভিডিও শুট করে আমরা বেশি ভালো পারফরমেন্স পেয়েছি। তার পাশাপাশি এই মোবাইলটিতে রয়েছিল স্লো মোশনে ভিডিও শুট করার পাশাপাশি টাইম ল্যাপসের মাধ্যমে ভিডিও শুট করার সুবিধা, এবং এই ফোনটার ফ্রন্ট ফেসে রয়েছিল 2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরার পারফরমেন্সের কথা বলতে গেলে আমাদের বেশ ভালোই লেগেছে, স্পেশালি প্রপার আলোতে ছবি তুললে অনেক ভালোই ছবি পাওয়া যায় ফোনটা সেলফি ক্যামেরা থেকে। তার পাশাপাশি ছবির ডিটেলসও যথেষ্ট ভালোই ধরে রাখে। পোর্ট্রেট মোডে যখন আমরা ছবি তুলেছি, ডাইনামিক রেঞ্জ যেমন ভালোভাবে ধরে রাখতে পারছিল, এজ ডিটেকশনও বেশ নাইসলি কভার করতে পারছিল। ওভারঅল আসলে সোশ্যাল মিডিয়া এডিট টাইপ ছবি উঠে, সো অনেকের কাছে আপনাদের এই ফোনটা সেলফি ক্যামেরা পারফরমেন্স ভালো লাগবে। দেন এই ফোনটাতে ক্যামেরা টু APS সাপোর্ট রয়েছে, সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটিতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন। দেন এই ফোনটা যদি আমি স্পিকার পারফরমেন্সের কথা বলি, সাউন্ডের লাউডনেস আমাদের কাছে একদম ঠিকঠাক লেগেছে। সাউন্ড একদম যথেষ্ট ক্লিয়ার ছিল। বেস আমি মনে করি প্রাইস হিসাবে ঠিকঠাক আছে। ওভারঅল এই ফোনটার স্পিকার পারফরমেন্স
পারফেক্ট ছিল আমার কাছে এই প্রাইস হিসাবে যদি আমি চিন্তা করি তাহলে। দেন এই ফোনটার ব্যাটারি সেকশনের কথা বলতে গেলে এই মোবাইলটিতে 5000 mAh ব্যাটারি রয়েছে এবং সাথে 44 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে এবং এই চার্জার দিয়ে এই ফোনটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে অ্যারাউন্ড 1 ঘন্টার মতো সময় লেগেছে। তবে একবার চার্জ করার পর এই ফোনটা যখন আমরা টুকটাক বেসিক ইউজ করেছি তখন প্রায় 1.5 দিনের থেকে একটু বেশি চার্জ ব্যাকআপ পেয়েছি। ইনফ্যাক্ট অনেক সময় আমরা প্রায় 2 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি। আর স্ন্যাপড্রাগন 680 আসলে চার্জ ব্যাকআপের জন্য ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্রসেসর বলতে পারেন। সো এই ফোনটার ক্ষেত্রে সেম হয়েছে। দেন এই ফোনটা যখন আমরা হেভি ইউজ করেছি, স্পেশালি যখন আমরা মোবাইল ডাটা দিয়ে লং টাইম ভিডিও ওয়াচ করেছি বা লং টাইম গেমিং করেছি, তখন এই ফোনটা থেকে আমার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছিল 7 ঘন্টার মতো। তার পাশাপাশি এই ফোনটা যদি আমি স্পেসিফিকেশনের কথা বলি অর্থাৎ হার্ডওয়্যার স্পেসিফিকেশনের কথা, তাহলে এই ফোনটাতে প্রসেসর হিসেবে রয়েছিল স্ন্যাপড্রাগন 680 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার এবং জিপিইউ হিসেবে এই মোবাইলটিতে রয়েছিল অ্যাড্রিনো 610। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 3,33,535। সেই সাথে মোবাইলটার বেঞ্চমার্ক স্কোর আমরা কেমন পেয়েছি এবং সেই সাথে স্টোরেজ স্পিড টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এই ফোনটাতে গেমিং এর কথা বলতে গেলে মোবাইলটিতে আমরা পাবজি গেমসটা প্লে করেছি। অনেক ভালো গ্রাফিক্স সেটিং এ না খেলা গেল, মোটামুটি যতটুকু গ্রাফিক্স সেটিং এই ফোনে সাপোর্ট করে না কেন মোটামুটি আমরা স্টেবল পারফরমেন্স পেয়েছি। তার পাশাপাশি যেটা সত্যি কথা বলতে গেলে ফোনটা লং টাইম প্লে তো একেবারে হিটিং প্রবলেম আমরা পাইনি। দ্যাটস ওয়াই আমাদের কাছে বেশ ভালোই লেগেছে। তো আর একটু ভালো গ্রাফিক্স সেটিং এ খেলতে পারলে একটু ভালো লাগতো। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা কল অফ ডিউটি গেমসটা খেলেছি, সেটা আমাদের কাছে পাবজির থেকে বেশি ভালো মনে হয়েছে। সেই সাথে ফোনটা দিয়ে আমরা অ্যাশফানাইন গেমসটা খেলেছি, সেটার পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। কালার কোয়ালিটি অনেক ভালো হওয়ার কারণে গেম প্লে করে এই ফোনটাতে অনেক ভালো লেগেছে। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা ফুটবল গেমসটা খেলেছি, সেটার পারফরমেন্সও একদম দুর্দান্ত লেভেলের ছিল, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। দেন আমি এই ফোনটা যদি প্রাইসের কথা বলি, মোবাইলটা বাংলাদেশ মার্কেটে একটা ভেরিয়েন্ট এসেছে, সেটা হলো 8GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2 এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 22,999 টাকা, অর্থাৎ 1 টাকা কম 23,000 টাকা। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার কি ল্যাকিংস রয়েছে এবং তার পাশাপাশি এই ফোনটার কি বেস্ট সাইড রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই ফোনটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই ফোনটার ল্যাকিংসের কথা বলতে গেলে রাইট নাও দেশে অন্যান্য যে অফিসিয়াল ফোন রয়েছে বা এই প্রাইস রেঞ্জে যেসব ফোন অফিসিয়ালি পাওয়া যাচ্ছে তার সাথে যদি কম্পেয়ার করি, এই ফোনটার যে বিষয়টা আমার ভালো লাগেনি তার মধ্যে নাম্বার 1 হলো এই ফোনটার যে সেলফি ক্যামেরাটা রয়েছে, এটা যদি ওয়াটার ড্রপ না হয়, যদি পাঞ্চ হোল ক্যামেরা হতো তাহলে একটু ভালো হতো। দেন তার পাশাপাশি বাদবাকি সবকিছু ওকে থাকলেও প্রাইসটা যদি স্লাইটলি কম হতো তাহলে বেশি ভালো হতো। আর ভালো লেগেছে সেসব কথা বলতে যাই, এই ফোনটা ডিসপ্লে আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তার পাশাপাশি এই ফোনটা চার্জ ব্যাকআপ কিন্তু খুবই ভালো। যারা আপনারা খুব বেসিক ইউজ করেন তারা একদম নির্দ্বিধায় 2 দিনের মতো চার্জ ব্যাকআপ পাবেন হালকা পাতলা টুকটাক ইউজ করে। তার পাশাপাশি 44 ওয়াটের ফাস্ট চার্জার থাকার কারণে কিন্তু দ্রুত আবার চার্জ হয়ে যাচ্ছিল, যেটা খুবই ইন্টারেস্টিং। তার পাশাপাশি এই ফোনটার ইউআই পারফরমেন্স কিন্তু খুবই ভালো। ভিভোর ইউআই নিয়ে আসলে খুব একটা কমপ্লেইন নেই, অনেক লং টাইম ইউজেও কিন্তু অনেক কমফোর্টেবল পারফরমেন্স পাওয়া যায়। সো এই ফোনটার ক্ষেত্রে আমি সেম কথাটাই বলবো। তার পাশাপাশি গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে অনেক বেশি গ্রাফিক্স সেটিং আসলে গেমস খেলা যায় না, বাট যতটুকু খেলা যায় সলিড পারফরমেন্স পাওয়া যায়। আর ফটোগ্রাফি পারফরমেন্সের কথা বলতে গেলে টুকটাক আমরা ফটোগ্রাফি করেছি, আমাদের কাছে ওভারঅল ভালোই লেগেছে। আপনারা আমাদের ক্যামেরা সেকশনে যে এই ফোনটার ফটোগ্রাফি পারফরমেন্স দেখে নিতে পারেন, তাহলে ভালোই লাগবে। তবে ভিডিও ক্যামেরা সেকশনটা যদি আরেকটু ইমপ্রুভ হতো তাহলে বেশি ভালো লাগতো। দেন হলো সব কথা শেষ কথা, আসলে এই ফোনটা কাদের জন্য কেনা উচিত হবে? যারা মেইনলি একটা লং লাস্টিং ফোন কিনতে চাচ্ছেন, যারা হয়তো অনেক গেমিং করেন না বা অনেক বেশি ভিডিও টিডিও বা ফটোগ্রাফি করেন না, বাট কমফোর্টেবল ভাবে অনেকদিন ইউজ করতে চাচ্ছেন, তাদের জন্য আমি মনে করি এটা ওভারঅল রাইট নাও অফিসিয়ালি যদি আমি চিন্তা করি 22-23 হাজার টাকার মধ্যে ওয়ান অফ দ্য গুড চয়েস। সো এই হলো আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে Vivo Y27s অর্থাৎ এই ফোনটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।